শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। আন্দোলনরতদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটে শুনানি কাল। জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বললেন ওবায়দুল কাদের। দলটিকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আগামীকালে জানালেন আইনমন্ত্রী। আন্দোলন চলাকালে কোনো প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে জানালেন ডিএমপির যুগ্ম কমিশনার। হত্যা মামলা হয়েছে 50টির বেশি। এবং সঙ্গীতাঙ্গনে আবারও শোকের ছায়া, না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীতশিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদ, এছাড়াও থাকছে মাইটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগাডোয় বিশেষ প্রার্থনা করা হবে। এদিকে রবি ও সোমবারের মতো আজও 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে। এরপর বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে সার্বিক পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি মিনাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু 11তম দিনের মতো কারফিউ চলছে। 11তম দিনের মতো কারফিউ চললেও কিন্তু সিলেটে সকাল 6 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। কারফিউ শিথিল রাখায় কিন্তু সিলেটের জনমনে স্বস্তি ফিরে এসেছে। আমরা অবস্থান করছি নগরীর মদিনা মার্কেট এলাকাতে। আমি যদি আপনাদেরকে মদিনা মার্কেটের চিত্রটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, কারফিউ শিথিল থাকায় কিন্তু সকাল থেকে সিলেট নগরীর দোকানপাট খোলা শুরু হয়েছে। নগরীর প্রত্যেকটি সড়কে লোক সমাগম এবং যান চলাচলও বৃদ্ধি পেয়েছে। অটোরিক্সা, ইজি বাইক সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস, মিনি বাসও চলাচল করছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গত সপ্তাহের শনিবার থেকে বুধবার কিন্তু সিলেটের জনমনে বিরাজ করছিল আতঙ্ক, উৎকণ্ঠা। তবে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই কিন্তু সিলেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কারফিউ চলমান থাকলেও দিনে বেশ কয়েক ঘন্টা শিথিল থাকায় জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। ভয়ে কাটছে সিলেটবাসীর মন থেকে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতার নিহতদের স্মরণে আজ সারা দেশের নেই সিলেটেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নিহতদের স্মরণে কালো বেচি ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মন্দির, গির্জা এবং পেগুটায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু গত কয়েকদিনে সারা দেশে সহিংসতায় নিহত হয়েছেন শতাধিকেরও বেশি। এর মধ্যে বয়স্ক, শিশু, পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীর সহ নানা পেশার মানুষজন রয়েছেন। তবে যারা সিলেটের সচেতন মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে অতি দ্রুত এই সংকটময় পরিস্থিতি শেষ হয়ে সব কিছু স্বাভাবিক হবে, এটাই সবাই প্রত্যাশা করছেন। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, এবার গাজীপুর থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত কিন্তু গাজীপুরে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ পূর্বের তুলনায় 2 ঘন্টা বেশি কারফিউ শিথিল হওয়ার কারণে কিন্তু জনজীবনে অনেকটাই কিন্তু স্বস্তি চলে এসেছে। আমি যদি এই মুহূর্তে গাজীপুর থেকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করি, তাহলে গাজীপুর তথা বগুড়া বাইপাস, সাইনবোর্ড, গাজীপুর চৌরাস্তা যে চারপাশ রয়েছে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় কিন্তু এই কারফিউ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বরাদ দিয়ে সেটি জানতে পেরেছে যে এখন পর্যন্ত গাজীপুরে কোথাও আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, সব কিছু স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে গাজীপুরে 2 ঘন্টা কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ শিথিল থাকবে 2 ঘন্টা বেশি, অর্থাৎ 11 ঘন্টা। সব কিছু মিলিয়ে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু এই কারফিউ কার্যক্রম কিন্তু চলমান থাকবে। এখন পর্যন্ত গাজীপুরের যে সার্বিক পরিস্থিতি, মানুষ এবং জনমনের কিন্তু অনেক কিন্তু স্বস্তি ফিরে এসেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখি, যেহেতু গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার হাজার হাজার শ্রমিক শিল্প কারখানায় কাজ করে, তারা যেটি জানিয়েছেন যে শীতের সময় আরও 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া কিন্তু তাদের যাতায়াত এবং আসা যাওয়াটা কিন্তু অনেকটা কিন্তু স্বস্তিদায়ক হয়েছে। সব কিছু মিলিয়ে গাজীপুরে এখন পর্যন্ত কারফিউর যে পরিস্থিতি সেটি অনেকটা কিন্তু শান্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলনরতদের উপর গুলি না চালানোর নির্দেশনা জারি করা দিতে হাইকোর্ট কথা বলেন। হাইকোর্ট বলেন, কেউ সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, এমন কিছু করা যাবে না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। আগামীকাল আবারও রিটের শুনানি ধার্য করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামাত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি, নাশকতা ও বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজকর্মে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামীকালই জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি সিদ্ধান্ত হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ১৪ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় জামাত শিবিরের রাজনীতির নিষিদ্ধের বিষয়ে। ১৪ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। একদিন পরেই সচিবালয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশবিরোধী শক্তি যাতে আর নৈরাজ্য করার সুযোগ না পায় সে বিষয়ে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি কথা বলেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের ঢাকা মহানগর সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সভাপতিত্বে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কোনো প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপি কার্যালয়ে তিনি জানান, এরই মধ্যে 50টির বেশি হত্যা মামলা হয়েছে, যেগুলোর তদন্ত চলছে। শিক্ষার্থীরা পুলিশের কাছে সন্তানের মতো জানিয়ে তিনি বলেন, তাদের নিরাপত্তা দেওয়া পুলিশের সদস্যদের দায়িত্ব। তবে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উন্নয়ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা মেট্রোর পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য, যারা একেবারে ভিডিও দেখে দেখে, ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়া সহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্য জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।
এতে বলা হয় সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছেন। জামালপুরে লাগামহীন নিত্যপণ্যের বাজার, শাকসবজি সহ মাছ মাংসের দাম বাড়ছে প্রতিনিয়ত। বিক্রেতাদের অজুহাত সরবরাহ সংকটের, ক্রেতাদের অভিযোগ নিয়মিত হচ্ছে না বাজার মনিটরিং। ভোক্তা অধিদপ্তর বলছেন নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এবং অভিযানের পরিচালনা করা হবে। প্রতিনিধি মইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরে নাগালের বাইরে সবজির বাজার গত 2 সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমিত সরবরাহ থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা। আশপাশের এলাকা থেকে পণ্য আসলেও দাম কমছে না। তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করছে অভিযোগ ভোক্তাদের। কাঁচা বাজার আর কি বলবো, শশা 80 টাকা কেজি, কাঁচা মরিচ 250 টাকা কেজি, বাগুন 70-80 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, 70 টাকা কেজি। এর থেকে একটু তুলনামূলক একটু বেশি। আগে নিচ্ছি 300 টাকা করে, এখন 350 টাকা কেজি নিল। সাধারণ মানুষের বাজার এখন নাগালের বাইরে চলে গেছে। আজকে আমি অনেকগুলো বাজারে করলাম, দেখলাম যে বাজারের দাম খুবই বেশি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যায় সবজি ক্ষতিগ্রস্ত এবং বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তখনকার এই যে লোকাল বাজারগুলোতে সংকট পড়ে, তখন আমরা কর্পোরেট কোম্পানির কাছ থেকে কিনে নিই। বাজারে আমদানি কম হয় তাই দাম বেশি হয়ে যায়, আর যদি একটু আমদানি বেশি হয় দাম একটু কমে যায়। এই তো হইলো কাঁচামালের ব্যবসা। জিনিসগুলো বাজারে যখন ঠিক মতন থাকতো, আমরা থাকলে সেন হয়তো আমরা বাজারটা আমরা নিয়ন্ত্রণ হইতো। নিয়মিত বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কোন পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি পাওয়ার আসলে এখানে কোনো সুযোগ নেই। এই বিষয়টাকে শুক্র শনিবার সহ কঠোরভাবে আমরা এটাকে দেখবো, এমনকি আশা করব যে এই বিষয়ে আর কোনো বড় ধরনের সমস্যা থাকবে না। শুধু আশ্বাস নয়, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী। আয়ুব বাচ্চু সুরে তার প্রথম অ্যালবাম কুয়াশার প্রহর প্রকাশ হয় 1993 সালে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবুও পেন্সিল আর কলম দিয়ে ছবি আঁকেন জয়পুরহাটের প্রসেনজিৎ। শুধু তাই নয়, ছাই দিয়ে আঁকেন বিখ্যাত সব ব্যক্তির ছবি। এছাড়াও রপ্ত ও করেছেন লাঠির 4 মাথায় কলম বা পেন্সিল দিয়ে কিংবা হাতের উপর পানির গ্লাস রেখে ছবি আঁকার কায়দা। জয়পুরহাট প্রতিনিধি বিপুল কুমার সরকারের তথ্য, ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের দরিদ্র বাসিন্দা শ্যামল চন্দ্র বর্মন ও শোভারানীর একমাত্র ছেলে প্রসেনজিৎ ছোটবেলা থেকেই রুল, পেন্সিল, ছাই, গাছের লতাপাতা দিয়ে বিখ্যাত ব্যক্তিসহ স্থানীয়দের অনেক ছবি এঁকেছেন। তার ছবি আঁকা দেখতে অনেকেই ছুটে আসেন আশেপাশের গ্রাম থেকে। খুব ভালো ছবি আঁকাতে পারে, যাকে দেখে তার ছবি আঁকাই। বাংলাদেশের বড় বড় শিল্পীর ছবি আঁকাছে, সে যেন আরো ভালো শিল্পী হতে পারে, বাংলাদেশে সুনাম করতে পারে, এটাই আমার চাওয়া। সংসারের অভাব-অনটন দমিয়ে রাখতে পারেনি প্রসেনজিতের প্রতিভা। ছেলের এই সৃষ্টিশীলতায় খুশি তার বাবা মা। আমার ছেলে ওই উল দিয়ে ছবি সুন্দর করে আঁকায় এবং ছাই দিয়ে আঁকায় এবং গাছের পাতা দিয়েও কিন্তু একটা কৃষ্ণ আঁকাতে এত সুন্দর করে, আমি এটাই দেখে আমি অবাক হয়ে গেছি। এটাই আমি গর্ব করি যে ছেলে যেন আমার ভালো মানুষের মতন মানুষ হতে পারে। সরকার যেন কিছু ব্যবস্থা করে দেয় লেখাপড়ার জন্য, আমার ছেলেটা যেন আরো বড় কিছু হতে পারে। ছবি আঁকা ও চারুকলার প্রতি ছোটবেলা থেকে ঝোঁক থাকায় সম্প্রতি ভর্তির সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের চারুকলা বিভাগে। প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম অঞ্চলে যেন প্রত্যেকটা মানুষ যেন এ বিষয়ে জানে, শোনে এবং চারুকলার প্রতি আগ্রহ জন্মায়। এবং আমি এই বিষয়ে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ সরকারেরও সহযোগিতা কামনা করছি। প্রসেনজিতের মেধা বিকাশ ও পড়াশোনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি আহ্বান জানাই, সমাজের যারা বিত্তবান ব্যক্তিবর্গ আছে তার সাহায্য যদি এগিয়ে আসে তাহলে এই প্রতিভাকে বিকশিত করবে এবং এই প্রতিভা দেশের
কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে। প্রসেনজিতের মতো এমন প্রতিভাবান ব্যক্তিরা যেন অকালে হারিয়ে না যায় সেজন্য সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভরা বর্ষা মৌসুমেও পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছে মেহেরপুরের গাংনী উপজেলার পাট চাষিরা। কৃষি বিভাগের পরামর্শে পলিথিন ও স্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দিলেও বাড়ছে উৎপাদন খরচ, আর এতেই হিমশিম খাচ্ছেন স্থানীয় কৃষকরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি তাদের। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট জানাচ্ছেন আমিনা হিরা। মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি বছরে ৮,৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও পাট কাটার পর পর্যাপ্ত পানির অভাবে খাল, বিল ও ডোবায় পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে শঙ্কায় পাট চাষিরা। বৃষ্টির আশায় ডোবার পাশে পাট ফেলে রাখলেও রোদ্রে তা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম হাঁটু পানির মধ্যে পাট জাগ দেওয়ার ব্যবস্থা করলেও রং ভালো না হওয়ায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বৃষ্টি নাইকো, খাদ খন্দলে পানি নাইকো। এই পানিটা হয়েছে যদি বৃষ্টিতে হতো তাহলে আমাদের ডবল খরচ কখনো হতো না। বৃষ্টির কারণেই পাট কাটতে পারছে না এবং জাগ দিতে পারছে না। লাভ হবে না, পানি প্রচুর পানি লাগছে। আবার জাগ দিতে জমিতে পাট কেটে বিভিন্ন ডোবায় নিয়ে যেতেও বাড়ছে উৎপাদন খরচ। পাট কাটা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বাজার দরের তুলনায় খরচ বেশি। তাই সরকারের কাছে পাটের দাম বৃদ্ধির দাবি পাট চাষিদের। ডোবানি পর্যন্ত 20,430 টাকা খরচ হয়েছে, আবার একদম টোটাল হিসাব। বুনে হুনে নিড়ানি খুঁড়াইনি ডোবাইনি কাটা মাটা সব খরচ মিলিত করি দেখা যায় ঘরে হুনে টাকা দিতে হয়। পাটবেলা করি শুধু তামাক পোড়ানোর জন্য, খড়ির দরকার, তামাকের ঘরটার বেড়া লাগে। একটু পাটটা বেশি করে সরকার দাম দিত তো আমার কৃষকরা একটু বাঁচত। এদিকে ছোটখাটো গর্ত করে চারদিকে পলিথিন দিয়ে শ্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দেওয়ার পরামর্শ দিলেন এই কৃষি অফিসার। পানি সংরক্ষণ করা যায় পলিথিনের মতো জায়গায়, সেখানেও অনেক কৃষক পাট জাগ দিচ্ছে এবং কিছু কিছু ডোবা বা হচ্ছে নালা যেসব জায়গায় আছে করেছে সেখানেও আমরা কৃষকদের পাট জাগে উৎসাহিত করছি। আমিনা হিরা, মাই টিভি নিউজ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে সারা দেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। আন্দোলনরতদের উপর গুলি না চালানোর নির্দেশ চেয়ে করা রিটের শুনানি কাল। জামাত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বললেন ওবায়দুল কাদের। দলটিকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আগামীকালই জানালেন আইনমন্ত্রী। আন্দোলন চলাকালে কোনো প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে জানালেন ডিএমপির যুগ্ম কমিশনার। হত্যা মামলা হয়েছে 50টির বেশি। এবং সঙ্গীতাঙ্গনে আবারও শোকের ছায়া, না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।